চলার পথে হয়তো আপনারা ভুলে গেছেন যে আজ অভয়া মৃত্যুকাণ্ডের, অভয়া হত্যাকাণ্ডের, অভয়া ধর্ষণ কাণ্ডের 50তম দিন। 50 দিন আগে আজকের দিনে সেই মর্মান্তিক ঘটনাটা ঘটে। আমরা এখনো জানি না অভয়াকে কেন এভাবে নৃশংসভাবে খুন করা হলো। আমরা জানি না সঞ্জয় বাদেও অন্য কেউ এর সঙ্গে যুক্ত আসে কিনা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সন্দীপ ঘোষ লার্জার কনস্পিরেসির অংশ আমরা জেনেছি। অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, লার্জার কনস্পিরেসির অংশ। কিন্তু আমরা জানি না কিসের জন্য এরকম ভাবে মর্মান্তিকভাবে নৃশংসভাবে আমাদের মেয়েটাকে, অভয়াকে খুন করা হলো। 50 দিন হয়ে গেল। 9ই আগস্ট 2024 থেকে আজ 27শে সেপ্টেম্বর 2024। এই 50 দিনে অনেক কিছু হয়েছে, অনেক কিছু। আমি এবার এক এক করে মনে করানোর চেষ্টা করব আপনাদেরকে এই 50 দিন ঠিক কি কি হয়েছে। জাস্টিস ফর অভয়ার 50 দিন, 50টি দিন পার, কেউ কথা রাখেনি। কবে সুবিচার জানি না। 9ই আগস্ট অভয়ার দেহ উদ্ধার হয়। আরেকবার মনে করিয়ে দিচ্ছে আপনাদেরকে। এরপর 9ই আগস্ট সারাদিন আমরা দেখেছি ধুমধুমার কাণ্ড চলে, এবং তারপর তদন্তে কলকাতা পুলিশের সিট গঠন হয়। ছাত্রছাত্রীদের চাপ আসে যে কেন সিট গঠন হচ্ছে। গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় 10ই আগস্ট বলতে 9ই আগস্ট রাত 12টার পর। আমার এখনো মনে আছে 1:30-2 নাগাদ আমরা এই খবরটা ব্রেক করি। সঞ্জয় গ্রেপ্তার হওয়ার পরে 11ই আগস্ট সঞ্জয়ের জামা কাপড় উদ্ধার হয়। মানে ততক্ষণে 24 ঘন্টা হয়ে গেছে। বাংলায় বলতে গেলে প্রায় 2 দিন হয়ে গেছে। সিবিআইকে তদন্তভার দেওয়া হয় 13ই আগস্ট, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যে সমস্ত কথা বলেছেন এবং যে আশঙ্কা প্রকাশ করেছে বাংলার মানুষ, তাতে একটি মামলা হয়। তারপরে কেসটি সিবিআই এর হাতে চলে যায়। সেমিনার হলের কাছে ভাঙচুর শুরু হয় 13ই আগস্ট থেকে। এভিডেন্স ট্যাম্পারিং শুরু হওয়ার প্রথম ধাপ। এরপরে 14ই আগস্ট মধ্যরাতে আরজি করে ভাঙচুর হয়। প্রথম যেদিন রাত দখল অভিযান ছিল, প্রথম তছনছ করে দেওয়া হয়। আমি রাত দখল অভিযানে কাভারেজে ছিলাম, সেখান থেকে সোজা চলে যাই আরজি কর হাসপাতালে। ভয়ঙ্কর সেই দৃশ্য আপনারা সবাই দেখেছেন। 14ই আগস্টের পরে 15ই আগস্ট অভয়ার পরিবারের বয়ান রেকর্ড করা হয়। অবশেষে সিবিআই বয়ান রেকর্ড করে 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের দিন। এরপর 15ই আগস্টে হাসপাতালের রেজিস্টার বাজেয়াপ্ত করে সিবিআই। এরপরে এই গোটা ক্রোনোলজিটা আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। তার একটাই কারণ, 50 দিন পার হয়ে গেছে। কবে সুবিচার? 16ই আগস্ট রাস্তা থেকে সন্দীপ ঘোষকে আটক করা হয়। সন্দীপ ঘোষ ইতিমধ্যে বিভিন্নবার এড়িয়ে গেছেন। তারপর 17ই আগস্ট, 18ই আগস্ট, 19শে আগস্ট সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলা শুরু হয়। চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় মামলা শুরু করে। শীর্ষ আদালত তীব্র ভর্ৎসনা করে রাজ্যকে। 22শে আগস্ট, আজ 27শে আগস্ট। এরপর এক এক করে অনেকগুলো ডেভেলপমেন্ট হয়। 22শে আগস্টের পর কোনো ডেভেলপমেন্ট হয়েছে কিনা একবার নিজেও ঝালাই করিনি। 27শে আগস্ট বিচার চেয়ে নবান্ন অভিযান। 2রা সেপ্টেম্বর আর্থিক দুর্নীতিতে গ্রেপ্তার সন্দীপ ঘোষ। ভালো করে মনে করুন এগুলো। চিকিৎসকদের লালবাজার অভিযান এবং তারপরে ঐতিহাসিক ঘটনা আমরা দেখলাম 2রা সেপ্টেম্বর। সেদিন থেকে শুরু। 10ই সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান শুরু এবং এখান থেকে ইতিহাসের নির্মাণ হয়। 11ই সেপ্টেম্বর ডিসি নর্থ ও ডিসিডিডিকে সিজিওতে তলব করা হয়। স্বাস্থ্য ভবনে কিন্তু তখনও আন্দোলন চলছে। 14ই সেপ্টেম্বর খুন ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কালীঘাটে জুনিয়র ডাক্তারদের মিটিং হচ্ছিল। এরপর 14ই সেপ্টেম্বরই গ্রেপ্তার করা হলো টালা থানার ওসিকে।
টালা থানার ওসি সন্দীপ ঘোষ দুজনেই গ্রেপ্তার। 16 সেপ্টেম্বর সিপি এবং ডিসি নর্থকে সরালেন মুখ্যমন্ত্রী। অবশেষে সেই ঐতিহাসিক প্রেস কনফারেন্স মধ্যরাতে লাইভ ছিলাম রিপাবলিক বাংলায় আমরা। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে দেওয়া হয়, ডিএইচএস এবং ডিএমই সরিয়ে দেওয়া হয় সেই প্রেস কনফারেন্স থেকে। এরপর 21 সেপ্টেম্বর স্বাস্থ্য ভবনের সামনে উঠল অবস্থান। অবশেষে অনেক দিন পরে অনেক চেষ্টা হয়েছে অবস্থান তুলে দেওয়া। 21 সেপ্টেম্বর এটাই 50 দিন পার। আবারও বলছি, কবে মিলবে সুবিচার? লাগাতার এই প্রশ্নগুলো করে যাচ্ছে। 22 সেপ্টেম্বর সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ শুরু সিবিআই এর। আমরা জানি না সুদীপ্ত রায় আর কি কি জানেন। দুজন পিজিটি চিকিৎসককে সিজিওতে তলব করা হয় 24 সেপ্টেম্বর। পরপর হচ্ছে 25 সেপ্টেম্বর চিকিৎসক খুনে সুশান্ত রায়কে সিবিআই এর তলব। 26 সেপ্টেম্বর টালা থানার সিসি ফুটেজ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো। এবং 27 সেপ্টেম্বর আজ 50 দিন পার। কবে মিলবে সুবিচার? এই যে ডেটগুলো, এই ডেটগুলোর মধ্যে একটা ডেট, সেই ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো 25 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর একটি শুনানি হয় এসিজেএম শিয়ালদা কোর্টে, একটি শুনানি হয় এবং সেই শুনানির যে কোর্ট কপি, সেই কোর্ট কপি আমরা যখন সামনে পাই সেখানে আমরা সবাই চমকে যাই। কারণ এবার সন্দীপ ঘোষের বেল, জামিন নাকচ হয়েছে। তার কারণ সন্দীপ ঘোষ যে মামলায় অভিযুক্ত, সেই মামলা যদি প্রমাণিত হয় সন্দীপ ঘোষের ফাঁসি হতে পারে। আমি এই খবরটা আগেও ব্রেক করেছি, আবার বাংলার মানুষ যারা রাত 8টায় আপনাদের এই মুহূর্তে অবগত করতে চাই, সন্দীপ ঘোষেরও ফাঁসি হতে পারে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ। অভিযোগ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট যাকে বলে, ফাঁসি। বিরল থেকে বিরলতম অপরাধ গণ্য হতে পারে, রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে জানতে পাচ্ছেন সঞ্জয় রায়, সেই যদি অপরাধী প্রমাণিত হয়, সঞ্জয় রায়ের ফাঁসি, সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড তো হবেই, কিন্তু তার পাশাপাশি সন্দীপ ঘোষেরও মৃত্যুদণ্ড হতে পারে। কেন মৃত্যুদণ্ড হতে পারে একবার দেখে নিতে পারি। ফাঁসি হতে পারে সন্দীপেরও। কেন? সন্দীপের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। এসিজেএম শিয়ালদা অর্থাৎ কোর্টে, সিবিআই এর বিশেষ আদালতে কোর্টের অর্ডারে এই সমস্ত কিছু উঠে এসেছে। কেন বেল রিজেক্ট করা হয়েছে? কোর্ট মনে করেছে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ গুরুত্বপূর্ণ, গুরুতর অভিযোগ, প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে। মাইট অ্যাপ্লাই ক্যাপিটাল পানিশমেন্ট ইংলিশে লেখা ছিল, প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে। বিরলের মধ্যে বিরলতম ক্ষেত্রে এমন হয়, রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম, রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম। আমি দেখাবো সন্দীপের কেন মৃত্যুদণ্ড হতে পারে। এর পাশাপাশি অভিযুক্তকে জামিন দিলে সেটা সুবিচার করা হবে না, ম্যাজিস্ট্রেট বলছেন এটা। সিবিআই এর বিশেষ আদালতের ম্যাজিস্ট্রেট, সেই কপিও আপনাদেরকে আমরা দেখিয়েছি, দুপুরবেলা ব্রেক করেছি, সর্বপ্রথম রিপাবলিক বাংলা ব্রেক করেছে, আমরা আবার দেখাচ্ছি। অভিযুক্তকে জামিন দিলে সেটা সুবিচার হবে না। এর পাশাপাশি বলা হয়েছিল যে আদালত কিন্তু এটাও বিবেচনা করছে যে সন্দীপ ঘোষ একজন চিকিৎসক, সন্দীপ ঘোষের একটা সামাজিক গুরুত্ব আছে, কিন্তু সন্দীপ ঘোষকে জামিন দেওয়া যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সন্দীপ ঘোষ কিসে কিসে ফেসে যেতে পারেন তার মধ্যে একটা ধারা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমার প্লাজমাতে একটি ধারা আমি দেখানোর চেষ্টা করব। দেখুন, ভারতীয় ন্যায় সংহিতার ধারা 3-5, এতে সন্দীপ ঘোষ ফেসে যেতে পারেন। এই 3-5টা কি? একই অপরাধে জড়িত দুজন বা তার বেশি। অর্থাৎ এখান থেকে প্রমাণিত হচ্ছে যে এটা শুধুমাত্র একজনের কাজ নয়। সিবিআই এভাবে দেখছে না মামলাটাকে, অপরাধের উদ্দেশ্য প্রত্যেকের একই। এক্ষেত্রে দাঁড়িয়ে ধর্ষণ এবং খুন, সেই অপরাধের দায় প্রত্যেকের সমান। এক্ষেত্রে দাঁড়িয়ে অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়, আপাতত যে 3 জন গ্রেপ্তার হয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে ইমপ্লাই করতে পারে 3-5 ধারা ভারতীয় ন্যায় সংহিতার। আগে আইপিসির সেকশন ছিল, এখন ভারতীয় ন্যায় সংহিতার সেকশন। সেক্ষেত্রে প্রত্যেকের মোডাস অপারেন্ডি সেম হতে পারে। অর্থাৎ সন্দীপ ঘোষ
তার মৃত্যুদণ্ড হতে পারে, সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড হতে পারে, এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধেও যদি এই সমস্ত অভিযোগগুলো প্রমাণিত হয় অভিজিৎ মণ্ডলেরও মৃত্যুদণ্ড হতে পারে। কিন্তু আজ আমি একদম নির্দিষ্টভাবে এই মনুষ্যরূপী দানব এই সন্দীপ ঘোষকে নিয়ে কাটাছেড়া করতে হবে। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি কি অভিযোগ দেখব, সন্দীপের বিরুদ্ধে অভিযোগগুলো কি কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন এই সন্দীপ ঘোষের ফাঁসি হতে পারে, সন্দীপ ঘোষের ফাঁসি হতে পারে, ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে। বৃহত্তর ষড়যন্ত্র, লার্জার কনস্পিরেসিতে অভিযুক্ত সন্দীপ ঘোষ প্রমাণিত হলে বিরাট বড় সমস্যায় পড়বেন সন্দীপ ঘোষ। মাথায় রাখুন, এই সন্দীপ ঘোষ কিন্তু মিড ডে মিলের ডিম চুরি করেনি, সন্দীপ ঘোষ চাকরি চুরি করেনি, সন্দীপ ঘোষ গরু কয়লা পাচারের সাথে যুক্ত নয়। একটি মেয়ে, তাকে খুন করা হয়েছে, নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে, তার প্রমাণ লোপাট করা হয়েছে, সিস্টেমকে ব্যবহার করা হয়েছে, পুলিশকে ব্যবহার করা হয়েছে, স্বাস্থ্য ভবনকে ব্যবহার করা হয়েছে। সমস্ত কিছু একসাথে যদি প্রমাণিত হয় এই সন্দীপ ঘোষের কিন্তু ফাঁসি কেউ আটকাতে পারবে না। এরপরে আর কি কি অভিযোগ আছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে? খুনে বৃহত্তর ষড়যন্ত্র, ধর্ষণে বৃহত্তর ষড়যন্ত্র, অর্থাৎ রেপের ক্ষেত্রে লার্জার কনস্পিরেসি, মার্ডারের ক্ষেত্রে লার্জার কনস্পিরেসি। এরপরে 3 নম্বর পয়েন্ট, প্রমাণ লোপাট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রেপ কেসে, একটি মার্ডার কেসে, ব্রুটাল মার্ডার কেস, ব্রুটাল রেপ কেসে প্রমাণ লোপাট করা হয়েছে, মানে এখানে রেপটা হয়েছে, আপনাকে জানাতেই দেওয়া হলো না এখানে রেপ হয়েছে, অন্য একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হলো। সন্দীপ ঘোষ ফাঁসি হতে পারে। এরপরে অপরাধ স্থল পরিবর্তন, মারাত্মক একটি রেপ হয়েছে, একটি মার্ডার হয়েছে, যেখানে হয়েছে সেটা বোধহয় বদলে দেওয়া হয়েছে, সেই প্লেসটাই বদলে দেওয়া হয়েছে, চারপাশে স্যালাইন দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই সমস্ত কিছুর মাস্টারমাইন্ড সন্দীপ ঘোষ। অভিযুক্ত যদি কনভিক্ট হন ফাঁসি বোধহয় কেউ আটকাতে পারবে না, এমনটা বিশেষজ্ঞরা মনে করছেন। আমরা লিগাল লুমিনারিজ যারা আছেন তাদেরকেও এই লাইভে নিয়ে আসবো। এরপরে ময়নাতদন্তে কারচুপি, বিরাট বড় যে অভিযোগগুলো ছিল তার থেকেও বড় অভিযোগ, তার থেকেও হিনিয়াস ক্রাইম। আবারও বলছি হিনিয়াস ক্রাইম, যাদের আমরা ভরসা করি তাদের এই ধরনের ব্যবহার মেনে নেওয়া যায় না। সন্দীপ ঘোষ ফরেন্সিক যাতে ট্যাম্পার হয়, ময়নাতদন্ত যাতে ট্যাম্পার হয় তাতেও জড়িত ছিলেন। এটা কিন্তু আবারও বলছি রেপ মার্ডার কেস, কেউ উচ্ছ্বসিত হবেন না যে অনেকে যেভাবে বেল পেয়ে যাচ্ছে সেভাবে হয়তো সন্দীপ ঘোষ বেল পেয়ে যাবে। বেল কেন সন্দীপ ঘোষ পাচ্ছে না তার কারণ ভেঙে ভেঙে আজ ময়ূক রঞ্জন ঘোষ আপনাদেরকে জবাব চায় বাংলাতে, বলছে ময়নাতদন্তে কারচুপি। এরপরে সন্দীপ সাক্ষীকে চাপ দিয়েছিল বলে অভিযোগ, যারা ছিলেন সেই সময় তাদের একাধিক জনকে থ্রেট সিন্ডিকেট চাপ দিয়েছিল মুখ বন্ধ করার জন্য। এরপরে কর্তব্যে গাফিলতি, সবচেয়ে ছোট মনে হচ্ছে এই লাস্ট সেকশন, সবচেয়ে ছোট মনে হচ্ছে এই লাস্ট সেকশন, কিন্তু এই একটি সেকশনে যদি প্রমাণিত হয় 8 থেকে 10 বছর বা যাবজ্জীবন জেল হতে পারে। একজন ডাক্তার বাকি ডাক্তারদের মান সম্মান ডুবিয়ে দিলেন। এবং আবারও বলছি, অনেকের বেল পাওয়ার জন্য অনেকে হয়তো ভাবছেন যে এটা তো সন্দীপ ঘোষ হয়তো বেল পেয়ে যাবেন, সত্যিই কি পাবেন? এতটাই সহজ নয় বোধহয়। এবং আমি বলছি সন্দীপ ঘোষ খুন এবং ধর্ষণের মামলাতে যেভাবে সন্দীপ ঘোষ অভিযুক্ত হয়েছেন ভয়ঙ্কর। এবং এবার আপনাদের দেখাবো খুন এবং ধর্ষণের মামলা, সেটাকে যদি আলাদাও করে রাখি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির যা যা অভিযোগ আছে তাতেই সন্দীপ ঘোষের বেরোনো বা বেল পাওয়া এই মুহূর্তে ভয়ঙ্কর। সন্দীপ ঘোষ এবার মুখ খুলুন, সন্দীপ ঘোষ বলুন তার মাথার উপরে কারা আছে, পেছনে রয়েছে যারা এবার ফাঁসবে তারা, পেছনে রয়েছে যারা এই সন্দীপ ঘোষের পেছনে, এই অভিজিৎ মণ্ডলের পেছনে পেছনে রয়েছে যারা এবার ফাঁসবে তারা কারা, তারই জবাব বাংলার মানুষ চায়। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির কি কি অভিযোগ ইতিমধ্যে এসেছে? 10টি কুকীর্তি সন্দীপ ঘোষের। অভিযোগ 1, ছাত্রদের দিয়ে টাকা তোলা, একটা এক্সটর্শন র্যাকেট চালানো, এগুলো সমস্ত কিছু আক্তার আলী সিবিআইকে বলেছেন। অভিযোগ 2, ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করা, বিভিন্ন ছাত্রী ছাত্রকে লিটারালি খাদের ধারে ঠেলে ফেলে দেওয়া মানসিকভাবে। অভিযোগ 3, প্রথম বর্ষের ছাত্রদের ফেল করানো ইচ্ছাকৃতভাবে, এই থ্রেড সিন্ডিকেটের পার্ট না হলে থ্রেড সিন্ডিকেটকে যদি মান্যতা না দেওয়া হয় তাহলে ফেল করে দেওয়ানো হতো, পাস করানোর জন্য 8 থেকে 10 লক্ষ টাকা নেওয়া। অভিযোগ 4,
অভিযোগ 5, বিভিন্ন টেন্ডার থেকে 20% করে কমিশন নেওয়া। ভাবুন, এই সন্দীপ ঘোষের কীর্তি, এই সন্দীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, এই সন্দীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ, এই সন্দীপ ঘোষের কীর্তি। অভিযোগ 6, অনেক ছাত্রের জীবন নষ্ট করে দেওয়া। কি করে সেটা আপনারা খুব ভালো করে জানেন। রিপাবলিক বাংলা লাগাতার 50 দিন ধরে দেখিয়েছে কিভাবে ছাত্রদের জীবন নষ্ট করেছে এই সন্দীপ ঘোষ গ্যাং। হয়তো অভয়ারও জীবন নষ্ট করার চেষ্টা করা হয়েছিল, আরো ভয়ঙ্কর পরিণতি হলো অভয়ার। কৃতি ছাত্রদের বিরুদ্ধে ভুয়ো জামিন অযোগ্য মামলা, অর্থাৎ মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ নম্বর 7। অভিযোগ নম্বর 8, বদলি নিয়ে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে লেনদেন করা হতো, ট্রান্সফার করে দেব, টাকা তোলা হতো, ট্রান্সফার করে দেব, অমুক জায়গায় টাকা দিয়ে দাও। অভিযোগ 9, মেডিকেল বর্জ্য পাচার। এটা ইটসেলফ একটা আলাদা ক্রাইম স্টোরি, অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্টের নামে ওয়েস্ট ম্যানেজমেন্ট স্ক্যাম করা হতো। সিবিআই, ইডি দুজনেই তদন্ত করছে। অর্থাৎ খুব সহজভাবে, আমি একবার পজ করে বলবো, খুব সহজভাবে আপনার কন্যা হাসপাতালে ভর্তি হয়েছে, আপনার মা হাসপাতালে ভর্তি হয়েছে, ব্যবহৃত সিরিঞ্জ কেউ ব্যবহার করেছে, কেউ অসুস্থ রোগী ব্যবহার করেছে সিরিঞ্জ, পাইপ, নল, স্যালাইন, এই সমস্ত কিছু আপনার মেয়ের শরীরে, আপনার বাচ্চার শরীরে আবার যাচ্ছে। সেখান থেকে এইডস হতে পারে, সেখান থেকে অন্যান্য ইনফেকশন ছড়াতে পারে। আর সেই যে নতুন সিরিঞ্জ কেনার টাকা, স্যালাইন কেনার টাকা, বেড কভার কেনার টাকা, ওষুধ কেনার টাকা, এগুলো যাচ্ছে সন্দীপ ঘোষের পকেটে। এটা আপনারও বিষয়, ভাববেন না এটা শুধু ডাক্তারদের বিষয়, এটা আপনার বাড়িতে হতে পারে। কাল আরজিকর হাসপাতালে গিয়ে, পরশু এসএসকেএম হাসপাতালে গিয়ে এই চক্রের খপ্পরে যদি আপনি পড়েন, আপনার শরীরে সেই জীবাণু ঢুকতে পারে। লড়াইটা আসলে আপনার এবং আমার। এবং অভিযোগ নম্বর 10, খুব বড় অভিযোগ, ব্যবহৃত রাবার গ্লাভ সিরিঞ্জ পাচার। যেটা এতক্ষণ বললাম, যে সিরিঞ্জগুলো, নতুন সিরিঞ্জ, সরকার টাকা দিচ্ছে সিরিঞ্জ কেনার, সন্দীপ ঘোষ অ্যান্ড গ্যাং সেই সিরিঞ্জগুলো কিনছে না, সেই টাকা পকেটে নিয়ে নিচ্ছে। বিনা পয়সায় যে সমস্ত ফেলে দেয় সিরিঞ্জ, সেই সিরিঞ্জগুলো নিয়ে ধুয়ে আবার নতুন রোগীর জন্য ব্যবহার করা হচ্ছে। ভাবুন কত বড় স্ক্যাম, কত বড় ইনফেকশন ছড়ানো এবং কত বড় মানুষ মারার কল তৈরি করেছিল এই সন্দীপ ঘোষ গ্যাং। এদের কি ফাঁসি হওয়া অপরাধ? আপনারা কি বলছেন? কমেন্ট করুন আমাকে, এই মুহূর্তে কমেন্ট করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া ইতিমধ্যে আমরা শোনাই। কাকে মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফাঁসির মঞ্চে যাওয়ার হয়তো প্রস্তুতি নিতে হচ্ছে, হয়তো হবে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচানোর চেষ্টা করছিলেন প্রাইস পোস্টিং দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন, মানে প্রথম দিন, যেখান থেকে দাবানলের মতন ছড়িয়ে পড়লো এই রাগ, প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো বলবো ঐতিহাসিক ভুল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি, সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং দিয়ে দেওয়া ন্যাশনাল মেডিকেল কলেজে। শুনুন সেই ঐতিহাসিক প্রাইস পোস্টিং দেওয়ার ঘোষণাটা মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের আমরা একটা ডিপ্লোমা কোর্স চালু করতে পারি কিনা দেখো, ইঞ্জিনিয়ারদের মতো। তাহলে অনেক ছেলে মেয়ে ডাক্তারি ডিপ্লোমা কোর্সে চান্স নেওয়ার সুযোগ পাবে। তাতে অরিজিনাল ডাক্তার যাদের আমি পাচ্ছি 5 বছরের ট্রেনিংয়ে, তাদের অনেকটা সময় যাচ্ছে, তাদের স্টাডি করতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমরা তাদের হসপিটালে জুনিয়র ডাক্তার হিসেবে কাজও করাচ্ছি। কিন্তু যদি আমরা প্যারালালি, যেহেতু সিট বাড়ছে, হসপিটাল বাড়ছে, লোকসংখ্যা বাড়ছে, বেড বাড়ছে, যদি তোমরা একটা ডিপ্লোমা কেস করে মিনিমাম প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে দিয়ে এদের কভার করতে পারো, তাহলে কিন্তু আমার মনে হয় এরা খুব ভালো রেজাল্ট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স্যাক্টলি ওই অংশটি আমাদের টেকনিক্যাল একটু সমস্যার জন্য আমরা ওই অংশটি শোনাতে পারিনি, আমরা শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য একটি অংশ আমরা শোনালাম, কিন্তু আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের প্রতিক্রিয়া, প্রাইস পোস্টিং দেওয়ার যে প্রতিক্রিয়া, সেটাই হয়তো সবচেয়ে বড় দাবানলের মতন কাজ করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কাকে বাঁচানোর চেষ্টা করছিলেন? যার বিরুদ্ধে এত গ্রিভিয়াস এক একটা করে সেকশন আসছে, যার বিরুদ্ধে ভয়ঙ্করতম অভিযোগ আসছে, তৃণমূল কংগ্রেস কাকে শেল্টার দেওয়ার চেষ্টা করছিল? প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের যারা ছাত্র, যারা জুনিয়র ডাক্তার, তৃণমূল কংগ্রেসপন্থী, তারা কাকে শেল্টার দেওয়ার চেষ্টা করছিল? এই সন্দীপ ঘোষকে। আমরা দেখে নেব কাদের কাদের আসলে ফাঁসি হতে পারে,
যদি প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হয়, একবার আমি দেখে নেব, একবার দেখে নেব। সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার ফাঁসি হতে পারে যদি সে কনভিক্টেড হয়। আবারও বলছি, সঞ্জয় রায়ের ফাঁসি হতে পারে যদি সে কনভিক্টেড হয়। এরপরে সন্দীপ ঘোষের আজ আমরা যে অর্ডার কপি আপনাদেরকে দেখিয়েছি, যেখানে নির্দিষ্টভাবে বলা আছে যে সন্দীপ ঘোষের এখনই জামিন মঞ্জুর করা যাবে না, কারণ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে সেই সমস্ত অভিযোগ যদি প্রমাণিত হয়, এর ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে, মৃত্যুদণ্ড, অর্থাৎ রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম। সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, এদের কি ফাঁসি হবে? আমরা লক্ষ্য রাখব। এরপরে অভিজিৎ মণ্ডল, ফাঁসি হলেও হতে পারে যদি তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হয়। আমরা জানি না এখনো অভিযোগ প্রমাণিত হবে কিনা, আমরা জানি না ভয়ঙ্করতম যে অভিযোগগুলো সন্দীপ এবং সঞ্জয়ের বিরুদ্ধে এই মুহূর্তে সিবিআই করছে সেগুলো অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধেও রয়েছে কিনা। কিন্তু যদি এরা তিনজনেই একই সূত্রে তাদেরকে একটি কেসের মধ্যে তাদেরকে নিয়ে আসা হয়, যেখানে সঞ্জয় রায় প্রাইম অ্যাকিউজড এবং বাকি দুজন লার্জার কনস্পিরেসির পার্ট, অভিজিৎ মণ্ডল কিন্তু খুব বাজেভাবে জড়িয়ে পড়বেন এই গোটা ঘটনা। এবং এর পরে শুধু কি এরা রয়েছে, পেছনে রয়েছে যারা ফাঁসতে পারে, তারা পেছনে রয়েছে যারা বিচার দিতে হবে অভয়াকে, শাস্তি হবে তাদের। কে এই সিলুয়েট, একে ইংলিশে বলে সিলুয়েট বা আলো আধারির মধ্যে যে ছায়া মানুষেরা রয়েছে, যাদের নাম, যাদের ছবি আমরা এখনো সেটে দিতে পারিনি দেওয়ালে, হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য প্রাইস পোস্টিং দিয়ে দিতে চেয়েছিলেন, যে প্রতিক্রিয়াটা আপনারা শুনতে চাইছিলেন, একবার শোনাবো এবং তারপর অতিথিদের কাছে যাবো। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন সুবর্ণ গোস্বামী, চিকিৎসক, রয়েছেন এই মুহূর্তে স্টুডিও থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, এবং ফিরদৌস শামীম রয়েছেন আইনজীবী। আমি প্রথমে ফিরদৌস শামীম আপনার কাছে যেতে চাই। একেবারে টেকনিক্যাল প্রশ্ন, আমরা এসিজেএম শিয়ালদার যে অর্ডার কপি পেয়েছি, যেখানে জামিন নামঞ্জুর করার যে কারণগুলো দেখানো হয়েছে, তার মধ্যে একটি কারণ হলো আমরা কিভাবে এনাকে, ইনি চিকিৎসক, এনার একটি সোসাইটাল রেসপেক্ট আছে, সামাজিক একটা মান সম্মান আছে, সব মানছি, ইনি হয়তো পালিয়ে যাবেন না, কিন্তু আমরা কি করে একে জামিন দিতে পারি যেখানে এর বিরুদ্ধে যে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো প্রমাণ হলো তো ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে। এটা এসিজেএম শিয়ালদা নির্দিষ্টভাবে বলেছেন, সেই অর্ডার কপির অংশ, ক্যাপিটাল পানিশমেন্টের অংশ আমরা পিসিআরকে চালাতে বলবো। আপনি বলুন যে সত্যিই কি এটা হতে পারে? কারণ মানুষের মনে একটা ধারণা তৈরি হয়ে গেছে সন্দীপ ঘোষও হয়তো একদিন বেল পেয়ে যাবে, সঞ্জয় রায়ও হয়তো একদিন বেল পেয়ে যাবে, এটা একটু বুঝিয়ে বলুন। দেখুন, এই ক্যাপিটাল পানিশমেন্ট এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসেই হয়। এই যে খুন, তার ধর্ষণ করে খুন, এটা হচ্ছে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট ঘটনা। বিশেষ করে হাসপাতালের অভ্যন্তরে একজন কর্তব্যরত চিকিৎসক, তিনি খুব ধর্ষণের করে তাকে খুন করে ফেলা হলো, এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট অকেশন। এবং টাইম অ্যান্ড এগেন সুপ্রিম কোর্ট বলছে যে ক্যাপিটাল পানিশমেন্ট রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসেই দেওয়া যেতে পারে। এই আমাদের যে আইনগত প্রভিশন রয়েছে সেখানে বিশেষ করে যদি ক্রিমিনাল ল দেখেন তাহলে দেখবেন যে এই যে খুন, রেপের ক্ষেত্রে যদি রেপ করে খুন বা রেপ করে যদি কেউ ভেজিটেটিভ কন্ডিশনে চলে যান তাহলেই ক্যাপিটাল পানিশমেন্টের প্রভিশন রয়েছে। এখন এখানে কার্যকর কাণ্ডে কী ঘটেছে, হাসপাতালের অভ্যন্তরে একজন মহিলা চিকিৎসককে, মহিলা পিজিটিকে, তাকে কর্মরত অবস্থায় তাকে ধর্ষিত হতে হলো এবং খুন হতে হলো। এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট নয়তো কি? এই অবস্থায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই যে তিনজন ব্যক্তি এই সংশ্লিষ্ট কেসে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন তাদের এই পর্যায়ে বেল দেওয়া যে কোনো যুক্তিশীল মানুষ বলবেন একেবারেই অনুচিত। এবং এই যেহেতু এই যে
অপরাধটি সংগঠিত হয়েছে সেটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস হিসেবেই পরিগণিত হওয়ার সম্ভাবনায় প্রভূত। যদিও এখন তদন্ত চলছে, এরপরে চার্জশিট হবে নিশ্চিতভাবে, তারপরে ট্রায়াল কমপ্লিট হবে, তারপরে সে কে দোষী বা নির্দোষ সেটা প্রমাণ হবে, তারপরে পানিশমেন্টের বিষয়। কিন্তু এই পর্যায়ে দাঁড়িয়ে যখন বেলটাকে কনসিডার করছেন, বেল অ্যাপ্লিকেশনটা সাধারণভাবে আমরা কি জানি? সাধারণভাবে জানি হচ্ছে বেল হচ্ছে রুল, জেল হচ্ছে এক্সেপশন। কিন্তু এই ধরনের মামলায় যেখানে এরকম একটা হিনিয়াস ক্রাইম ঘটেছে সেখানে যারা যারা অ্যাকিউজড তাদের বেল দিলে সমাজে ভুল বার্তা যাবে। ফলে এমতো অবস্থায় দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই বেল অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়াটার সম্ভাবনাই প্রভূত এবং সেটাই হয়েছে। একদম। সন্ময়বাবু, আপনার কাছে আমি ছোট করে প্রথম রাউন্ডের প্রতিক্রিয়া নিতে চাই। সন্ময়বাবু, আবারও যে কথাটা বলছি, মানে আমি যখন এই খবর ব্রেক করছিলাম তখন আমাকে আমি নাম বলছি না, অনেকে টেলিফোন করছিলেন এবং টেলিফোন করে বলছিলেন তুমি খবরটা তো দেখাচ্ছ বেল রিজেক্ট হয়েছে বা ফাঁসি হয়তো হলেও হতে পারে, কিন্তু সত্যি কি হবে? অনেক নেতা তো বেরিয়ে যাচ্ছেন। আমি আবারও এখানে বসে একটা জিনিস উপলব্ধি করলাম যে সত্যি মানে অনেকের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্রাইম করে তারা বেরিয়ে যাচ্ছে এবং এটা তাদের গণতান্ত্রিক অধিকার বেল পাওয়া। কিন্তু তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাইস পোস্টিং নিয়ে আমি আরেকবার শোনানোর চেষ্টা করব আপনার বক্তব্যের আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাইস পোস্টিং নিয়ে যে ডিফেন্সে, সন্দীপ ঘোষের ডিফেন্সে যে প্রতিক্রিয়াটা ছিল, একবার দর্শককে আরেকবার মনে করাবো, একবার শুনি। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। সন্ময়বাবু, এই সন্দীপ ঘোষ, মানে আমি কোনো কেসকে ছোট করছি না, কিন্তু এই সন্দীপ ঘোষ ফিনান্সিয়াল ফ্রড করেনি, এই সন্দীপ ঘোষ বালি, গরু, ইট, সুরকি এই সমস্ত পাচারের সাথে যুক্ত না, মিড ডে মিলের ডিম চুরি করেনি। এই সন্দীপ ঘোষ লার্জার কনস্পিরেসি করেছে একজন অন ডিউটি মেডিকেল অফিসারকে ধর্ষণ এবং খুনের, যার যাওয়ার কথা ফাঁসির মঞ্চে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠাচ্ছিলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে প্রাইস পোস্টিং দিয়ে। মানে তৃণমূল কংগ্রেসের ডিফেন্সেরও একটা লেভেল থাকা উচিত। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ডিফেন্সটা কাদের করছিলেন? ময়ূক, একটা কথা বলি পরিষ্কার, সেটা হচ্ছে আক্তার আলী বলে যে ভদ্রলোক ডেপুটি সুপার সম্ভবত ছিলেন আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে, তিনি ভিজিলেন্স কমিশন, অ্যান্টি কারাপশন মঞ্চ, স্বাস্থ্য ভবন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে অভিযোগপত্রগুলো ডিটেলসটা জমা দিয়েছিলেন। পরবর্তীকালে সিবিআই ইনভেস্টিগেট করতে গিয়ে দেখলো যে বেলেঘাটার বাড়িতে, সন্দীপ ঘোষের বাড়িতে সমস্ত তথ্য নথি জমা হয়ে রয়েছে, অর্থাৎ অরিজিনাল কপিগুলো। এটা ভাবতে হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্য ভবনে যে কপিগুলো জমা দেওয়া হয়েছিল সেই কপিগুলো সন্দীপ ঘোষের বাড়ি থেকে পাওয়া গেল। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা উচিত ছিল করাপশন ব্রাঞ্চকে দিয়ে বা সিআইডিকে দিয়ে তদন্ত করানো, সেটা আলটিমেটলি সন্দীপ ঘোষের জিম্মায় দিয়েছিল। এখানেই তো লুকিয়ে রয়েছে সন্দীপ ঘোষের পাওয়ারটা। আর এই পাওয়ারটা আমরা অনেকেই বুঝতে পারিনি প্রথম দিকে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বললেন বাচ্চাগুলোর, ও বললো ওর বাড়িতে বাচ্চাগুলো আছে, ঠিকই স্বাভাবিক, আমি অস্বীকার করবো না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী সারা রাজ্যে জল পড়লে পাতা নড়লে খবর পেয়ে যান, তিনি গত কয়েক বছর ধরে সন্দীপ ঘোষের এই দুষ্কর্মের জামানার একটি শব্দ, একটি খবরও তিনি পাননি? বিশ্বাস করি না, তিনি পেয়েছেন, তিনি পেয়েছিলেন, তিনি জানতেন নিশ্চয়ই কোনো একটা ভেস্টেড ইন্টারেস্ট জড়িত ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা শব্দ আমি আরেকবার কোট করব এখানে, যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে 16ই আগস্ট ধর্মতলায় দাঁড়িয়ে মহিলাদের মিটিংয়ে দাঁড়িয়ে বলেছেন আমি রাত 2টো পর্যন্ত বসে থেকে প্রত্যেকটা বিষয় আমি মনিটরিং করেছিলাম। এইটা মনে রাখতে হবে এবং এটা অস্বীকার করলে চলবে না। মর্গের মধ্যে ভিডিও করা হয়েছে সেটা অস্পষ্ট। এর রাজ্য সরকার, কলকাতা পুলিশের তরফ থেকে যে 4 ঘন্টার ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে সিবিআইকে, তার মধ্যে 27 মিনিট পাওয়া গেছে, বাকিটা টেকনিক্যাল গ্লিচ। আমরা কোনোদিন জন্মে শুনিনি যে এই ধরনের টেকনিক্যাল গ্লিচ এ ধরনের ভাইটাল কেসের ক্ষেত্রেও হয়। অর্থাৎ পড়তে প্রত্যেকটা কেসে রয়েছে, লুকিয়ে রয়েছে যে রহস্য, যেটাকে চাপার চেষ্টা হয়েছে। 20 মিনিটে সুরতহাল রিপোর্ট। এখানে ডাক্তার সুবর্ণ গোস্বামী আছেন, তিনি হয়তো আরও ভালো বলবেন। যেটা 1 ঘন্টা লাগে সেটা 20 মিনিট। কেন? ওয়াই? কিসের জন্য? ইনকমপ্লিট সুরতহাল রিপোর্ট। সেখানকার পানিহাটির বিধায়ক এবং কাউন্সিলরদের লাগিয়ে দ্রুত বডি দাহ করা, সেটাও তো আরেকটা পরিষ্কারভাবে ব্যাপার, মানে লুকিয়ে রয়েছে। সিসিটিভি থেকে শুরু করে প্রত্যেকটা পর্বে
তথ্যগুলোকে গোপন করা হয়েছে, লোপাট করা হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সবটা জানেন। আমি আবার বলছি, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইজ ইনভলভড। আমি বলছি না যে খুনের ব্যাপারে, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইনভলভড এই কারণে তথ্য লোপাট, এভিডেন্স লোপাট, স্বাস্থ্যমন্ত্রী লার্জার কনস্পিরেসিতেও ইনভলভ হলেও হতে পারে, কনস্পিরেসিতে যুক্ত। এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রীর টেলিফোনটা নিয়ে নেওয়া দরকার, কাকে কাকে কি কি নির্দেশ তিনি দিয়েছিলেন এইটাতেই স্পষ্ট হয়ে যাবে। আমি একটু থামাচ্ছি আপনাকে। সুবর্ণ গোস্বামীর কাছে এই প্রথম আমার দুটো ধাপ আজকের এই জবাব চাই বাংলাতে। প্রাথমিক ধাপে সুবর্ণবাবুর আমি প্রতিক্রিয়া নেওয়ার জন্য উৎসুক। সুবর্ণ গোস্বামী, একটা সময় সুবর্ণ গোস্বামীরা বড় বড় প্রেস স্টেটমেন্ট দিতেন, কেউ মার খেলে, ডাক্তার সহকর্মী বা সহযোদ্ধারা মার খেলে, বা পেশেন্ট পার্টি ঝামেলা করলে, বা ডাক্তারদের হয়তো কোথাও অ্যাটাক করা হয়েছে, কুৎসিতভাবে আমাদের বাঙালিদের এমনভাবে আমরা মানে ছোটবেলা থেকে দেখেছি, বাবা তোমাকে ডাক্তার হতে হবে বা ডাক্তারবাবুদের কিছু বলো না। সুবর্ণ গোস্বামী কীরকম লাগছে আমি জানি না, লাস্ট কবে আমি শুনেছি আমার সাংবাদিক জীবনে ভারতবর্ষের কোথাও একজন ডাক্তার, তাকে বেল রিজেক্ট করা হচ্ছে, সে কাস্টাডিতে রয়েছে রেপ এবং মার্ডার কেসে, এবং সেই ডাক্তারের বেল রিজেক্ট করা হচ্ছে এই গ্রাউন্ডে যে তার যে অফেন্সেসগুলো আছে সেটা যদি প্রমাণিত হয় সেটা ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি হতে পারে। লজ্জা লাগছে, রাগ হচ্ছে, মাথা হেট হচ্ছে ডাক্তার হিসেবে। সন্দীপ ঘোষের এই খবরে আপনার প্রতিক্রিয়া বাংলার মানুষ জানতে চায়। সুবর্ণ গোস্বামী। দেখুন, আমাদের লজ্জার বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথমে মনে হয়েছিল যে যেহেতু আরজি করের প্রাক্তনী হিসাবে, একজন চিকিৎসক হিসাবে এটা বোধহয় আমাদের কাছে লজ্জার বিষয়। কিন্তু এটা আমরা চিকিৎসকরা, বাংলার চিকিৎসকরা স্বাধীনতার পরে এত বড় একটা গণ আন্দোলন, ঐতিহাসিক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পেরেছি, এবং আমরাই প্রথম এই সন্দীপ ঘোষদের যা ক্রিয়াকলাপ সেটাকে সামনে তুলে ধরেছি, অন্য কাউকে এসে তুলে ধরতে হয়নি। ফলে আমরা গর্ববোধ করি যে অন্তত বাংলার মানুষের কাছে এই সন্দীপ ঘোষ যারা, এবং হচ্ছে যে এদের যারা বাহিনী, সন্দীপ ঘোষ হচ্ছে পিরামিডের মাঝের অংশ, তার উপরে মাথা আছে আর নিচের দিকে হাত পা আছে, তাদের প্রত্যেকের কীর্তিকলাপ আমরা যে ফাঁস করে দিয়ে এই রকম একটা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে পেরেছি। আমরা আমাদের চিকিৎসক বলে তাদেরকে কাউকে আড়াল করা নয়, বরং তাদের কীর্তিকলাপ ফাঁস করে দিয়ে তাদের চরমতম শাস্তি চেয়েছি, এবং হচ্ছে সেই শাস্তি চেয়ে আজকেও আমরা 50 দিনেও রাস্তায় আছি এবং আগামী দিনেও থাকব। এই আন্দোলনের শিরোভাগে, একদম পুরো ভাগে থাকছি। এটা হচ্ছে যে আমরা আমাদের পেশার প্রতি গর্ব আমাদের বাড়িয়ে দিয়েছে। আমাদের লজ্জা, সন্দীপ ঘোষের মতো ব্ল্যাক শিপ, একজন দুজন ব্ল্যাক শিপ প্রত্যেক পেশাতে হয়তো থাকতে পারে, কিন্তু তার জন্য আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই বলেই আমরা মনে করছি। এবং সন্দীপ ঘোষ এবং হচ্ছে যে সন্দীপ ঘোষের যারা সাংঘাত বাহিনী যারা রয়েছে, তার যারা সাকরে, তার উপরে এবং তার নিচে যারা রয়েছে, তারা আসলে চিকিৎসক নয়। চিকিৎসক মানে একটা MBBS পাস করলে, একটা রেজিস্ট্রেশন নিলে, নামের আগে ডাক্তার লিখলেই চিকিৎসক হয়ে যান না। তিনি যদি শাসক দলের খপ্পরে পড়ে চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত, যত রকমের দুর্নীতি আপনারা ভাবতে পারেন তার থেকেও বেশি দুর্নীতিগ্রস্ত যদি হয়ে যান, তাহলে তাদেরকে ডাক্তার হলে ভাবার কোনো কারণ নেই। আমরা তো ওকে নিজেদের পেশার কোনো বলে কোনোদিনই ভাবতে পারিনি। তার আমরা আমি আপনাকে একটু থামাচ্ছি। একদিকে এই জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু অন্যদিকে আমরা স্তম্ভিত হয়ে গেছি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তার বক্তব্য শুনে। আমরা তার আগে তার বক্তব্য, যেটা নিয়ে গোটা বাংলায় আলোড়ন পড়ে গেছে, সেই বক্তব্য শোনাবো। কিন্তু তার আগে আমাদের দেশের প্রধান বিচারপতি অভয়া কাণ্ডের শুনানি চলাকালীন কয়েকটা মন্তব্য করেছিলেন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন 3 দিনে 5 দিনে পুলিশের ট্রেনিং দিয়ে তাদেরকে হাসপাতাল পাহারার দায়িত্বে রাখবেন, মানে আরেকটা অভয়ার পুনরাবৃত্তি হোক, আরেকটা সঞ্জয় এরমভাবে হাসপাতালে ঘুরে বেড়াক, কোনো ব্যাকগ্রাউন্ড চেক করে না, কোনো প্রপার ট্রেনিং, কোনো কাউন্সেলিং করে, কোনো সেন্সিটাইজেশন প্রোগ্রাম না করে হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এই ধরনের জিনিস আবার হোক হয়তো। চিফ জাস্টিস কি বলেছিলেন একবার শুনবো। These contractual people will be trained for 7 days and then they will be walking all around in the hospital. Now, what is the protection which these young doctors have, particularly the women doctors, about these contractual staff walking around in the night in the hospital? চিফ জাস্টিস এই কথাগুলো বলেছিলেন।
এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ওই আমরা বাইপাস দিয়ে যাই না, সেরকমভাবে বাইপাস দিয়ে ঠিক সেই একই জিনিস করার পরিকল্পনায় আছেন এবং সেইটাই বলছেন। মানে আপনার মেয়ে যে ডাক্তার, যে নার্স, যে রোগী এই মুহূর্তে হাসপাতালে রয়েছে, আজ থেকে কয়েকদিন পরে 2 দিন 3 দিনের ট্রেনিংয়ে কিছু সুরক্ষা কর্মীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা রেডি করে সেখানে পোস্টিং দিয়ে দেবে এবং দেখাবে দেখো আমরা নিরাপত্তা দিচ্ছি। এটা হলো গেম প্ল্যান। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। এটা কি সুরক্ষার নামে ইয়ার্কি মারা হচ্ছে? রাজ্য সরকার ট্রেনি পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এই সমস্ত কিছু দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে? এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ট্রেনিং দিয়ে তিনি নার্স বানাবেন ফটাফট কয়েক মাসের মধ্যে। শুনুন। আমি মনে করি নার্সিংয়ের কাজও যারা জানে, স্যালাইন দেয়া, ইঞ্জেকশন করা, অক্সিজেন দেয়া, মেডিসিনটা দেখে ঠিকমতো দেয়া, এইটা ট্রেনিং নিতে 15 দিন ইজ এনাফ। নার্সরা তো আর করবে না, অপারেশন করবে না। যারা সিনিয়র নার্স তো অলরেডি আছে, কনসিডার দেন দ্য জুনিয়র নার্স, তাদের ট্রেনিং দাও। রাজ্যে সিভিক ডাক্তার, সিভিক নার্স, সিভিক পুলিশ, সিভিক সুরক্ষা কর্মী তারাই রাজ্যটা চালাবেন এবং একের পর এক অভয়াকাণ্ড হতে থাকবে। এখান থেকে আমার এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের কাছে 4টে প্রশ্ন এবং বাংলার মানুষকেও জিজ্ঞেস করছে এই মুহূর্তে প্রশ্ন, সুরক্ষার নামে কি ছ্যাবলামো করা হচ্ছে এই মুহূর্তে? এটা কি চলছে? 3 দিনের মধ্যে সুরক্ষা কর্মীকে ট্রেনিং দিয়ে আপনারা হাসপাতাল পাঠিয়ে দেবেন? দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে, অভয়াকাণ্ডের পুনরাবৃত্তি চান মমতা বন্দ্যোপাধ্যায় চান আবার সুরক্ষার নামে ছেলে খেলা করে আরেকটা অভয়াকাণ্ড হোক হাসপাতালের মধ্যেও, এবার হয়তো আইসিইউর মধ্যে হবে। এটা ভয়ঙ্কর দিক। এবং 3 নম্বর প্রশ্ন, সরকারি ছেলে খেলা না বদমাইশি? রাজ্য সরকারের এই বদমাইশি না অপারদর্শিতা ছেলে খেলা চলছে? সুবর্ণ গোস্বামী, প্রত্যেকের কাছে প্রতিক্রিয়া নেব, একদম সময় অল্প, প্রত্যেকের থেকে ছোট ছোট করে প্রতিক্রিয়া। সুবর্ণ গোস্বামী, আপনার সময় শুরু। দেখুন, শুধুমাত্র সিভিক, চিকিৎসক, পুলিশ, সিকিউরিটি গার্ড না, কিন্তু তিনি শুরু করেছেন সেটা হচ্ছে সিভিক সাংসদ দিয়ে। তার পরিবারের একজনকে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে এসে উনি সংসদে পাঠিয়ে দিয়েছেন, যার রাজনীতির কোনো অভিজ্ঞতা ছিল না। তিনি নিয়ে এসছেন এমন সাংসদকে সে টলিউড থেকে, টিভির পর্দা থেকে তুলে এনে সাংসদ করে দিচ্ছেন। দেশের আইনসভা, তাকেই যিনি সিরিয়াসলি নেন না, যারা আইন প্রণয়ন করবেন তাদেরকে সেখানে এমন হচ্ছে যে শিক্ষানবিশও নন, যার কোনো ট্রেনিং নেই, কোনো রাজনীতির সঙ্গে ছোঁয়া নেই, এই রকম মানুষকে যখন তিনি ধরে এনে সাংসদ বিধায়ক করে দেন, তার কাছ থেকে সিভিক ডাক্তার, সিভিক চিকিৎসক, সিভিক পুলিশ কর্মী এছাড়া আর বেশি কি রাজ্য আশা করতে পারে? দেখুন, আপনি যদি দেখেন আরজি করের কাণ্ডে যে মূল অভিযুক্ত সে কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার। আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে চুক্তিভিত্তিক এই কর্মী নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কি বলেছিলেন, এরা শুধুমাত্র যে এই যে পুলিশ হিসেবে বা সরকারি দপ্তরের কর্মী হিসেবে নয়, আদালতগুলোতেও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের এরা ব্যবস্থা করেছে এবং মহামান্য কলকাতা হাইকোর্ট সেটা কিন্তু স্টে করেছে। এবং সেই মামলাটি যখন অ্যাপিল হয়েছিল, প্রধান বিচারপতি কি কমেন্ট করেছেন এই রাজ্যে, তার কারণ গোটা দেশের মধ্যে এই রাজ্যের অবস্থা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে সব থেকে প্যাথেটিক। এই মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। বুঝতেই পারছেন যে কিভাবে রাজ্যটি চলছে, তার কারণ মেলা খেলার সরকার চলছে, অন্য সমস্ত খাতে টাকা থাকে, স্থায়ী কর্মী নিয়োগে টাকা থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকাগুলোকে নিয়ে সমস্ত রকম উৎসবে মেলা খেলায় বেঁচে তার মানে সন্ন্যাদা এটা কি ছেলে খেলা চলছে, ছ্যাবলামো হচ্ছে? মানে আবার অভয়াকাণ্ডের আরেকটা পুনরাবৃত্তি হোক কোনো হাসপাতালে? আমি একটা কথা ময়ূক বলি, ব্যাপারটা হচ্ছে ওর উৎপত্তি তো ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে, ফলে 7 দিনে ডাক্তার, 15 দিনে নার্স,
এবং সিভিক ভলেন্টিয়ার দিয়ে পুলিশি ব্যবস্থাটাকে চালানো। আমার খুব ভয় করছে, এখানে একজন আইনজ্ঞ বসে আছেন, এমন দিন আসবে না তো লোয়ার লেভেলে কোর্টগুলোতে জজ সাহেব অ্যাপয়েন্টমেন্টে রাজ্য সরকারের একটা ভূমিকা থাকে। এবং আমি একটু বলি, বিচারপতি এই প্রশ্নই করেছিলেন, আমার একটা ময়ূক আমার একটা ভয় করছে, এবার এলএলবি তুমি ফার্স্ট ইয়ারে পড়তে পড়তে তোমাদের বিভিন্ন সেশন কোর্টগুলোতে জজ হিসেবে এবং সন্ময়দা অনুষ্ঠান শেষ করার সময় একটি ভয়ঙ্কর খবর আমাদের কাছে আসছে। সেই খবরটা দিয়ে আজ জবাব চাই বাংলা শেষ করব। আমরা জানতে পারছি লেক থানা এলাকায় আইএস অফিসার তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ দায়ের থেকে প্রাথমিক তদন্তে চূড়ান্ত গাফিলতির পেয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের নির্দেশ কলকাতা পুলিশের কমিশনারকে লেক থানার ওসি, তদন্তকারী অফিসার এবং যে টেবিলে অফিসার বক্তব্য লিখেছিলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই বাংলাতে একজন আইএস অফিসারের স্ত্রী, তাকে ধর্ষণের অভিযোগ, সেখানেও চূড়ান্ত গাফিলতি পুলিশের বিরুদ্ধে। হাইকোর্টের জাজ তিনি বলছেন পুলিশ কমিশনারকে ইমিডিয়েটলি লেক থানার ওসি, তদন্তকারী অফিসার এবং যে টেবিল অফিসার বক্তব্য লিখেছিলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। গ্রেপ্তারের পরের দিনই নিম্ন আদালত পুলিশের ত্রুটিতে জামিন দিয়েছিল ধর্ষণে অভিযুক্তকে। ভাবুন, জবাব চায় বাংলায় আজ যে ব্রেকিং নিউজটা দিয়ে আমি শেষ করলাম, হয়তো এই ব্রেকিং নিউজ দিয়েই কাল জবাব চায় বাংলা শুরু করতে হবে। কেউ নিরাপদ হয়তো নেই। একজন আইএস অফিসারের স্ত্রী, তিনি ধর্ষণ হচ্ছে, পুলিশ লঘু মামলা দিল, ধর্ষণ ছাড়া পেয়ে গেল, ভয়ঙ্কর। এরপরেও পুলিশ মন্ত্রীর মিনিমাম অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, তার জবাব বাংলার মানুষ চায়। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে আমি, ময়ূক, সঙ্গে থাকুন।